প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দারুণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, তা হলো যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী। আমরা যদি রসায়ন নিয়ে একটু বিশ্লেষণমূলক আলোচনা করতে চাই, তাহলে কিন্তু আমাদের যোজনী সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকা উচিত বা থাকতে হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে তাহলে ক্লাসটি শুরু করে দিই। শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা কিন্তু যোজ্যতা ইলেকট্রন। তো চলো তাহলে যোজ্যতা ইলেকট্রন কি সেটা এখন বরং বোঝার চেষ্টা করি। যোজিত ইলেকট্রন হলো কোনো মোলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই হলো যোজিত ইলেকট্রন। অর্থাৎ কোনো মোলের ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই কিন্তু যোজিত ইলেকট্রন। যেমন দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিন্যাস হলো 281, শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টি? একটি। অর্থাৎ তাহলে সোডিয়ামের যোজিত ইলেকট্রন কয়টি হবে? একটি। আমরা আবার একটি দেখি যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস 282, অর্থাৎ ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টি? দুইটি। তাহলে ম্যাগনেসিয়ামের যোজিত ইলেকট্রন কত হবে? দুইটি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা তিনটি এবং সুতরাং অ্যালুমিনিয়ামের যোজিত ইলেকট্রন হবে তিন। আবার অনুরূপভাবে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি নাইট্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন রয়েছে পাঁচটি, তাই যোজিত ইলেকট্রন পাঁচ। আবার সালফারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 286, অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা ছয়টি, যোজিত ইলেকট্রনও ছয়টি। এবং আমরা ক্লোরিন ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি যে শেষ কক্ষপথের ইলেকট্রন রয়েছে সাতটি, তাই ক্লোরিন ইলেকট্রন বিন্যাস কত হলো? সাত। কারণ শেষ কক্ষপথের ইলেকট্রন রয়েছে সাতটি। তো যোজিত ইলেকট্রন সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিতভাবে জানলাম বা বুঝতে পারলাম। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যোজনী। ওকে, যোজনী সম্পর্কে কিন্তু আমরা ছয় ভাবে জানার চেষ্টা করব। ছয়টি ভাবে জানার ক্ষেত্রে তোমরা কোনো না কোনো ভাবে কিন্তু সেটা তোমরা বুঝিয়ে যাবে। তো চলো তাহলে আমরা প্রথম যে সংজ্ঞাটি সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম সংজ্ঞা কি বলছে? একটি মূল অপর মূলের সাথে যুক্ত হওয়ার তুলনামূলক ক্ষমতা। অর্থাৎ একটি মূল অপর মূলের সাথে একটি মূল অপর মূলের কয়টি পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটাই কিন্তু হচ্ছে যোজনী। যেমন দেখো এখানে অক্সিজেন যুক্ত হয়েছে দুটো সোডিয়াম পরমাণুর সাথে, আবার এখানে ম্যাগনেসিয়াম যুক্ত হয়েছে একটা অক্সিজেনের সাথে। এখানে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডে সোডিয়াম একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, ম্যাগনেসিয়াম দুইটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, অ্যালুমিনিয়াম তিনটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। এই যে একটি পরমাণু অপর মূলের কতটি পরমাণুর সাথে যুক্ত হবে এটার তুলনামূলক যে ক্ষমতা সেটাই কিন্তু বলা হচ্ছে যোজনী। যেমন এখানে সোডিয়াম এবং ক্লোরিনের যোজনী এক, এখানে ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের যোজনী দুই, কারণ ম্যাগনেসিয়াম দুটো ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, অক্সিজেন দুটো সোডিয়াম পরমাণুর সাথে যুক্ত হয়েছে। আবার অ্যালুমিনিয়ামের যোজনী তিন, কারণ অ্যালুমিনিয়াম তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তাই তো? ওকে, তাহলে এইভাবে আমরা যদি বুঝতে পারলাম তাহলে ভালো, আর যদি বুঝতে না পারি তাহলে আমরা পরবর্তী সংজ্ঞাতে যাই, সেই সংজ্ঞাতে আমরা বোঝার চেষ্টা করি। দেখো এই সংজ্ঞায় কি বলছে? একটি মূল যে কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে সেই হাইড্রোজেন পরমাণুর সংখ্যায় কিন্তু ওই মূলের কি হবে? যোজনী হবে। যেমন দেখো যে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কিন্তু মনে রাখতে হবে যে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হলো। যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পানি, অ্যামোনিয়া এবং মিথেন, এই চারটি যৌগ রয়েছে। প্রথম যে যৌগটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে ক্লোরিনের যোজনী এক, কারণ ক্লোরিনের সাথে একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত অবস্থায় আছে। এবং পরবর্তী যে যৌগটি সেটা হচ্ছে পানি, পানিতে অক্সিজেন যোজনী দুই, কারণ অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত অবস্থায় রয়েছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী হবে কত? তিন, কারণ নাইট্রোজেনের সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত অবস্থায় রয়েছে। এবং দেখো মিথেনের ক্ষেত্রে তাহলে কার্বনের যোজনী কত হতে পারে? মিথেনের ক্ষেত্রে কিন্তু কার্বনের যোজনী হবে চার, কারণ কার্বনের সাথে চারটি হাইড্রোজেন পরমাণু যুক্ত অবস্থায় রয়েছে। ওকে, এখন যে ব্যাপারটি হচ্ছে সকল যোগেই কি হাইড্রোজেন পরমাণু থাকে? তাহলে একটি মৌলের সাথে যদি হাইড্রোজেন পরমাণু যুক্ত না থাকে সেক্ষেত্রে আমরা ওই মৌলের যোজনী কিভাবে জানবো? ওকে, সেই জন্য আরেকটি আমরা সংজ্ঞা বোঝার চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে যে একটি মৌল যে কয়টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হবে তাকে কিন্তু ওই মৌলের আমরা যোজনী বলতেছি। অর্থাৎ যে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে তার যোজনী তত, অথবা যে কয়টি ক্লোরিন পরমাণু যুক্ত হবে তার যোজনীও ঠিক তত। এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে এদের যোজনী এক। যোজনী এক হওয়ায় অন্য মৌলের সাথে যে কয়টা ক্লোরিন থাকে তার যোজনী ঠিক তত হয়। যেমন আমরা বোঝার চেষ্টা করি যে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইড, এই যোগে সোডিয়ামের যোজনী হচ্ছে এক, কারণ সোডিয়ামের সাথে একটা ক্লোরিন যুক্ত আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে ম্যাগনেসিয়ামের যোজনী দুই, কারণ ম্যাগনেসিয়ামের সাথে দুটো ক্লোরিন পরমাণু যুক্ত আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যেটা আছে, অ্যালুমিনিয়ামের যোজনী হবে তিন, কারণ অ্যালুমিনিয়ামের সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। আবার সিলিকন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে সিলিকনের যোজনী কত হবে? তাহলে চার। কেন সিলিকনের যোজনী চার হলো? কারণ সিলিকনের সাথে চারটি ক্লোরিন পরমাণু যুক্ত অবস্থায় রয়েছে। তো ওকে, আমরা আরো একটা সংজ্ঞার মাধ্যমে যোজনী বিষয়টি বোঝার চেষ্টা করব। তবে এইটা কিন্তু শুধুমাত্র ধাতুর ক্ষেত্রে হবে। ধাতুর ক্ষেত্রে যোজনী বোঝার উপায়টা কি? কোন ধাতুর ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই হবে তার যোজনী। অর্থাৎ এক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী কিন্তু সমান হয়ে যাচ্ছে, তাই না? যেমন দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 281, শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টি? একটি।
তাহলে সোডিয়ামের যোজনী কত হবে? সোডিয়ামের যোজনী কিন্তু 1 হবে। অনুরূপভাবে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টি? 2টি, তাই না? তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত হবে? ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু 2 হবে। আবার দেখো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টি হলো? 3টি, এই যে 3টি, তাই তো? তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত হবে? 3। আচ্ছা, এটা তো গেল ধাতুর ক্ষেত্রে। অধাতুর ক্ষেত্রে কি একই রকম নিয়ম হবে? না, অধাতুর ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন আসবে। সেটা কি? অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন অষ্টক হতে যতটি কম, এই যে শেষ কক্ষপথের ইলেকট্রন অষ্টক হতে যত কম, এই লাইনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন 5টি, তাহলে অষ্টক হতে কয়টি কম আছে? অষ্টক হতে কম রয়েছে 3টি, তাই নাইট্রোজেনের জন্য কত? 3। আবার আমরা আরেকটি উদাহরণ দেখি, সালফার ইলেকট্রন বিন্যাস 286, শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টি? 6টি, তাহলে 6টি অষ্টক হতে কতটি কম রয়েছে? 6টি অষ্টক হতে কিন্তু 2টি কম রয়েছে, তাই সালফারের যোজনী কত? 2। আবার আমরা যদি ক্লোরিনের কথা ভাবি, ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 287, শেষ কক্ষপথে কয়টি হলো? 7টি ইলেকট্রন হলো, তাই না? তাহলে এই যে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, সেটা অষ্টক হতে কয়টি কম রয়েছে? সেটা কিন্তু অষ্টক হতে 1টি কম রয়েছে, তাই ক্লোরিনের যোজনী কত? 1। এইখানে দেখো 1 থেকে যে 5 পর্যন্ত আমরা যে যোজনীর সংখ্যাটা পড়লাম, সেটা কিন্তু আমাদের প্রাথমিক ধারণা বলতে পারো, বা যোজনী বিষয়টাকে বোঝার জন্য সেই সংজ্ঞাটা। তবে এই সংজ্ঞাটি কিন্তু তোমাদেরকে যে প্রথম যে 5টি সংজ্ঞা, সেটা কিন্তু তোমাদেরকে বোঝার জন্যই দেওয়া হয়েছে, বা এটা তোমার 8, 9, 10 এই ক্লাসের জন্য প্রযোজ্য হবে। বাট এখন যে সংজ্ঞাটি আমি বলছি 6 নম্বর সংজ্ঞা, এটা কিন্তু একাদশ বা দ্বাদশ শ্রেণীর জন্য উপযুক্ত। সংজ্ঞাটি কেমন? এই সংজ্ঞাটি হচ্ছে কোন মোলে ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হবে ওই মোলের যোজনী। অর্থাৎ তোমাকে কিন্তু ইলেকট্রন বিন্যাস করে কয়টি ইলেকট্রন অযুগ্ম রয়েছে সেটা কিন্তু জানতে হবে। এখন অযুগ্ম ইলেকট্রন সংখ্যা জানার জন্য আমাদের যেটা করতে হবে, হুন্ডের নীতির আলোকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। হুন্ডের নীতির আলোকে ইলেকট্রন বিন্যাসের যে ব্যাখ্যা, সেটা কিন্তু আমি পূর্বের একটি ভিডিওতে দিয়েছি, যেটা আই বাটনে তোমরা দেখতে পাচ্ছ। ওইখান থেকে হুন্ডের নীতির আলোকে ইলেকট্রন বিন্যাস তোমরা সহজেই বুঝতে পারবে। তো এখানে দেখো নাইট্রোজেনের শেষ কক্ষপথে 2p অরবিটালে যে 3টি অরবিটাল রয়েছে, px, py এবং pz, সেখানে অযুগ্ম ইলেকট্রন কয়টি? একটি একটি করে রয়েছে, ফলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা মোট 3টি। এখানে নাইট্রোজেনের যোজনীকে আমরা 3 বলছি। কেন নাইট্রোজেনের যোজনী 3 বলছি? কারণ এখানে শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন কয়টি আছে? 3টি রয়েছে। আমরা দেখি অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের যোজনী 2। কেন অক্সিজেনের যোজনী আমরা 2 বলছি? কারণ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে তোমার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 2টি। অনুরূপভাবে যদি আমরা ফ্লোরিনের কথা ভাবি, তাহলে ফ্লোরিনের যোজনী আমরা 1 বলছি। 1 বলার কারণ হচ্ছে ফ্লোরিনেরও শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 1টি। ওকে, তাহলে আমরা যোজনী সম্পর্কে মোটামুটি ভালোভাবে একটা ধারণা নিলাম। আমরা মোট 6 ভাবে যোজনীটাকে বোঝার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এটা যদি তোমরা প্রথমবার বুঝতে না পারো, তাহলে ভিডিওটাকে আবার ব্যাক করবে, ব্যাক করে সেই কথাগুলো শুনবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখন আমরা যোজনী সম্পর্কিত আরো কিছু সংজ্ঞা রয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করি। প্রথমে যে বিষয়টি সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। তাহলে পরিবর্তনশীল যোজনী কাকে বলে? পরিবর্তনশীল যোজনী হচ্ছে কোন মৌলের যদি একাধিক যোজনী থাকে, অর্থাৎ ভিন্ন ভিন্ন যোগে ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে, তবে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। দেখো এখানে আমরা আয়রনের দুটো যোগ দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় ফেরাস ক্লোরাইড, এখানে আয়রনের যোজনী কত? 2। এটা হচ্ছে কি? ফেরিক ক্লোরাইড, এখানে আয়রনের যোজনী 3। অর্থাৎ আয়রন কিন্তু দুটো যোগে ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করছে, তাই আয়রনের এই যোজনীগুলোকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। ওকে, এরপরে যেটা জানবো আমরা, সেটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। বিষয়টি খুব সিম্পল। যে সকল মৌলে তোমার একাধিক যোজনী থাকে, তাদের মধ্যে সবচেয়ে বড় যে যোজনী, সেটাই হবে তোমার সর্বোচ্চ যোজনী, তাই না? তো দেখো ফসফরাসের দুইটা যোগ আমরা এখানে দেখছি। একটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানে ফসফরাসের যোজনী 3। আর এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাসের যোজনী 5। তাহলে এখন তোমরা নিজেরাই বলো ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত হবে? 3 এবং 5 এর মধ্যে 5 বড়, তাই ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5। ওকে, এরপর আমরা যেটা জানবো, সেটা হচ্ছে সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী বিষয়টা কি, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। সক্রিয় যোজনী কি বলছে দেখো, যে একটি যোগে কোনো মৌলের যে যোজনীটি বিদ্যমান থাকবে বা যেটা ক্রিয়াশীল অবস্থায় থাকবে, সেই যোজনীটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ যোজনী বা সক্রিয় যোজনী। যেমন এখানে যে ফেরাস ক্লোরাইড, এখানে কিন্তু তোমার আয়রনের সক্রিয় যোজনী কত? 2। তার মানে আয়রনের 2 ও 3 দুইটা যোজনী থাকলেও ফেরাস ক্লোরাইডের সক্রিয় যোজনী 2 এবং ফেরিক ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী 3। আবার দেখো যে ফসফরাসের দুটো যৌগ আছে, একটা ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস ট্রাইক্লোরাইডে কিন্তু ফসফরাসের যোজনী 3 এবং সক্রিয় যোজনী 3, এবং ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের সক্রিয় যোজনী 5। অর্থাৎ যে যোজনীটি অ্যাক্টিভ অবস্থায় থাকবে কোনো একটি যৌগে, তাকেই সেই মৌলের সক্রিয় যোজনী বলা হচ্ছে। এখন যে বিষয়টি জানবো, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী ব্যাপারটা কিন্তু যোজনীর পরে বা পরিবর্তনশীল যোজনীর পরে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি সংজ্ঞা। তো সুপ্ত যোজনী বোঝানোর জন্য আমি তোমাকে সংজ্ঞার পাশাপাশি একটি সমীকরণের মাধ্যমে বোঝাতে চেষ্টা করব। এখানে কি বলছে? সুপ্ত যোজনী মানে হচ্ছে সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর বিয়োগফল। যেমন দেখো
যে আয়রনের কিন্তু দুইটা যোজনী আছে, 2 এবং 3, তাই না? তাহলে এখানে সর্বোচ্চ যোজনী কত? 3। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এখন দেখো আমরা এই যে একটা যৌগ ফেরাস ক্লোরাইড, এখানে আয়রনের সূক্ষ্ম যোজনী কত সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো আমরা কি লিখেছি, 2 মাইনাস 3 মাইনাস 2 ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে এই 3টা কি সর্বোচ্চ যোজনী, 2টা কি এইখানে হচ্ছে এই যে ফেরাস ক্লোরাইড, এটাতে কিন্তু আয়রনের সক্রিয় যোজনী, তাই সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী ইকুয়াল টু 1, অর্থাৎ ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী 1। এখন আমরা আরেকটি যৌগ দেখি ফেরিক ক্লোরাইড, এখানে সক্রিয় যোজনী কত হয়, 3 মাইনাস 3, এখানে 3টা কি সর্বোচ্চ যোজনী, আবার এই 3টা কি, এটা হচ্ছে এই ফেরিক ক্লোরাইডের অ্যাক্টিভ যোজনী, সক্রিয় যোজনী, তাই এখানে 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ফেরিক ক্লোরাইডের আয়রনের সক্রিয় যোজনী কত, 0। ওকে ফাইন। এখন আমরা আরো একটি শেষ যে সংজ্ঞাটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে যৌগমূলক, তাই না? যৌগমূলকটা কি সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে, আমি সেটাকে একটু ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। যৌগমূলকের সংজ্ঞা কি বলছে দেখো, একাধিক মৌলের প্রতিবয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে বলা হয় যৌগমূলক। অর্থাৎ যৌগমূলক সম্পর্কে বুঝতে হলে তোমাকে দুটো শব্দ খুব ভালোভাবে বুঝতে হবে, একটা কি পরমাণু গুচ্ছ, আর একটা কি মৌলের আয়ন। তো প্রথমে আমরা মৌলের আয়ন ব্যাপারটি বোঝার চেষ্টা করি। এখানে দেখো আমরা কতগুলো মৌলের আয়ন লিখলাম, সেইগুলো কি, সেটা হচ্ছে সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, অক্সিজেন আয়ন এবং অ্যালুমিনিয়াম আয়ন। এখানে এই ধাতু, এই মৌলগুলো কি করেছে, তারা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকেই একক মৌল আকারে রয়েছে। এই আয়নগুলোকে বলা হচ্ছে মৌলের আয়ন বা একক আয়ন আমরা বলতে পারি। কিন্তু এবার আমরা বোঝার চেষ্টা করব পরমাণু গুচ্ছটা আসলে কি। পরমাণু গুচ্ছ হচ্ছে কতিপয় মৌলের, এখানে দেখো বলা হচ্ছে একাধিক মৌলের কতিপয় পরমাণু, সেই বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন এখানে দেখো সালফেট, এটাকে বলা হয় সালফেট, এখানে কি একটা সালফার এবং 4টি অক্সিজেন মিলে একটি পরমাণু গুচ্ছ তৈরি করেছে, তাই না? এবং এখানে দেখো ফসফোনিয়াম, এখানে একটি ফসফরাস 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে পরমাণু গুচ্ছ তৈরি করেছে। নাইট্রেটে একটি নাইট্রোজেন 3টি অক্সিজেনের সাথে পরমাণু গুচ্ছ তৈরি করেছে। এবং অ্যামোনিয়ামে একটি নাইট্রোজেন তোমার 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে একটি পরমাণু গুচ্ছ তৈরি করেছে। এবং এখানে এটাকে বলা হচ্ছে বাইকার্বনেট আয়ন বা হাইড্রোজেন কার্বনেট আয়ন, এখানে একটি হাইড্রোজেন, একটি কার্বন ও 3টি অক্সিজেন মিলে মোট 5টি পরমাণু একটি পরমাণু গুচ্ছ তৈরি করেছে। এখন এখানকার পরমাণু গুচ্ছগুলো কেমন, ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত কিন্তু। সুতরাং এই যে পরমাণু গুচ্ছ, এদের প্রত্যেকটিকে বলা হচ্ছে কি যৌগমূলক, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত যে পরমাণু গুচ্ছ তাকে কিন্তু বলা হবে যৌগমূলক। অর্থাৎ তাহলে কি যৌগমূলকটা কি, যৌগমূলক প্রথমত একটা পরমাণু গুচ্ছ, কি ধরনের পরমাণু গুচ্ছ, ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু গুচ্ছ। এই ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু গুচ্ছকে বলা হচ্ছে যৌগমূলক। তো ঠিক আছে, আজকের ক্লাস আমার এই পর্যন্তই ছিল। যদি আমার আজকের ক্লাস থেকে তোমরা যোগ্যতা, ইলেকট্রন, যোজনী এবং যৌগমূলক সম্পর্কে বুঝে থাকো তাহলে খুব ভালো লাগবে। এবং আমি তোমাদের কাছ থেকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আশা করব আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তো ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদ থেকো। ধন্যবাদ সকলকে।